স্বাগত জানাচ্ছি কৃত্তিবাস এই সংখ্যায় সমরেশ যাত্রায় আপনাদের স্বাগত। প্রথমে কৃত্তিবাসী মেগা 4-এ সমরেশ বসু অন্ধকারের প্রহারে অনির্বচনীয়, লিখেছেন বাঁধন সেনগুপ্ত। আজও তাকে প্রথম দেখার স্মৃতি তেমন আবছা নয়, বরং স্পষ্ট। চোখ বুঝলে বুঝি তা আরো স্পষ্ট হয়ে ওঠে। আতপরে ছেড়ে আসা নতুন লেখকের নরবরে সংসার তখন নৈহাটির নারকেল বাগানের নতুন আস্তানায় এসে থিতু হচ্ছে। দোতলার কাজ শেষ হয়েছে কিছুকাল আগে। তেতলায় চিলে কোঠাটি এখন তারই দখলে। সারা দুপুর মাদুর পেতে বুকে বালিশ চেপে তিনি প্রায়ই সেখানে নিমগ্ন থাকেন তার সৃষ্টিকর্মে। পাশেই এক কোণায় জেলের একমাত্র স্মৃতি একটি মলিন চামড়ার সুটকেস। লেখক সমরেশ বসুর বয়স তখন 30ও পেরোয়নি। স্বপ্নের সেই চিলেকোঠার মানুষটির সাক্ষাৎ প্রার্থী স্কুল পড়ুয়া ছাত্রটি তখন বয়স বছর 13। প্রথম দিন তাকে তিনি বোকা বানিয়েছিলেন সহজেই। বলেছিলেন, যিনি লেখক তিনি এখানে থাকেন না। বালকটি সরল মনে বিশ্বাস করে বাড়ি ফিরে আসে। কিন্তু কাঠের গেট বন্ধ করে রাস্তায় পা ফেলতেই একতলায় সকলের অট্টহাসি শুনে মনে মনে উচ্চারণ করেছিল সে, আমি আবার আসবো, আসবই। ক্রমশ পরিচয় গাঢ় হতে বেশি দিন লাগলো না। একতলায় প্রতি সন্ধ্যায় হাজির হয়ে গানের ঘরে বসে থাকাটা কেমন যেন নেশার মতো মাথায় চেপে বসে। সমরেশ দা তখন ধারাবাহিক উপন্যাস ত্রিধারা নিয়ে ব্যস্ত। পরের বছরই প্রকাশিত হলো গঙ্গা। আমরা তার আগেই নৈহাটি কলেজে ঢুকে গেছি। প্রাণাধিক বন্ধু সরোজ বন্দ্যোপাধ্যায় মন্থর গতিতে নৈহাটি স্টেশনে এসে সিঁড়ি ভেঙে হেঁটে যেতেন। অপেক্ষারত লেখক সমরেশের সঙ্গে কাঠের ব্রিজে এক কোণায় হাসি মুখে নিম্নস্বরে কথা বলে পা বাড়াতেন সরোজ। নৈহাটির বঙ্কিম কলেজের দিকে তার কর্মস্থলে। তরুণ লেখক সমরেশ পরনে ধুতি পাঞ্জাবি, তারপরেও একই জায়গায় দাঁড়িয়ে, পায়ে কোলাপুরি আর চোখে শৌখিন সানগ্লাস। নৈহাটি স্টেশনে তখন অজস্র যাত্রীর ওঠানামা, ছুটোছুটি। দল বেঁধে আপ আর ডাউন ট্রেনে এসে নামতো কলেজের প্রাণোচ্ছল ফুটফুটে মেয়েরা। সানগ্লাসে ঢাকা পড়া লেখকের চোখ প্রতিদিন তখন কি খুঁজতেন সেখানে কে জানে। মাত্র 22 বছর বয়সে লেখা লেখকের প্রথম পরিচয় পত্রিকায় ছাপা হয়েছিল। এহেন ছোট গল্পের স্রষ্টা প্রথম থেকেই আমাদের চোখে যেন প্রতিভার এক উজ্জ্বল পুরুষ। আদাব লেখার বছর 3 পরেই 1949 সালে কমিউনিস্ট কর্মী হিসেবে গ্রেফতার ও কারাবাস। আমাদের কাছে সেই বয়সে যেন ছিলেন একজন রূপকথার মানুষ। আমরা পরবর্তী সময় তার জেল জীবনের অভিজ্ঞতা শুনে রোমাঞ্চ অনুভব করতাম। সমরেশ বসুর গল্প পড়া ও গল্প বলার একটি বিশেষ ঢং করায়ত্ত ছিল। এক্ষেত্রে তিনি তার দৃষ্টিনন্দন চেহারায় ও সৌন্দর্যের মতোই ছিলেন তুলনাবিহীন। অনেকের কাছে তিনি তখন লেখক সমাজের উত্তম কুমার। পরবর্তীকালে সুযোগ পেলেই সমরেশদার সঙ্গে ঘনিষ্ঠতা ও অন্তরঙ্গতার সুবাদে তার কাছে অনেক বিষয় জানবার আগ্রহ ছিল ক্রমবর্ধমান। সাধারণত তার বিতর্কিত ও বহুল আলোচিত উপন্যাস ত্রয়ীর নানা দিক নিয়ে জানার পাশাপাশি আমি জানতে চাইতাম প্রায়ই দলের ভেতরকার অকথিত না জানা যেই সব ঘটনা বা চরিত্রের কথা। মনে পড়ছে সমরেশদার শুভার্থী অভিভাবক কমরেড সত্য মাস্টারের কথা। কিভাবে কোন গোপন অন্তর্দলীয় চক্রান্তের শিকার হয়েছিলেন
ব্যারিস্টার সাধন গুপ্তের পরম আত্মীয় ইংরেজি সাহিত্যের মেধাবী ছাত্র সত্য দাশগুপ্ত। বোমা বাঁধতে গিয়ে গুরুতর আহত সত্য মাস্টার কিভাবে আত্মহননের পথকে বরণ করেন, রেল লাইনের রাস্তায় আটক অবস্থায় শুয়ে পড়েছিলেন সে কথা এবং তার বর্ণনা শুনে প্রতিবারই গা শিউরে উঠত। সেই বয়সে আমাদের একাধিকবার অনুরোধের ফসল পরবর্তীকালে লেখা তার অসাধারণ ও সার্থক সৃষ্টি একটি ছোট গল্প, কিন্তু লিখে যেতে পারেননি জেলা সম্পাদকের তৎকালীন গোপন প্রতিহিংসার রূপরেখা। হয়তো তাই লেখক সমরেশ পাননি দলের পক্ষ থেকে জীবিতাবস্থায় কোনো সম্মান বা স্বীকৃতি অথবা পুরস্কার। দীর্ঘ 3 দশক নানা আলোচনায় বিতর্ক সভায় লেখকের সঙ্গে যাওয়ার সুযোগ হয়েছিল বহুবার। বহু বিষয়ে তার সঙ্গে তর্ক বিতর্ক হতো। তার ব্যক্তি জীবন, সমস্যা ও সিদ্ধান্ত সম্পর্কেও বহুবার মতান্তর হয়েছে। পরে বুঝেছি তিনি জেদি, কিন্তু যুক্তির ক্ষেত্রে তার অন্ধ আনুগত্য ছিল না। যুক্তির অস্ত্রে পরাজিত হয়ে সমরেশদা অবশেষে নিজের ভুলকে স্বীকার করতেও দ্বিধা করতেন না। সংসারের সকলের দাবিনার চাহিদা মেটাবার ক্ষেত্রে তিনি ছিলেন উদার এবং যন্ত্রণায় বিদ্ধ এক ট্র্যাজিক পুরুষ। সেই ঔদার্যের কাছে সকলেই পরিশেষে আমরা প্রায় নতজানু। তার অধিকাংশ চরিত্রগুলি হয়ে ওঠে দ্বিধাদ্বন্দ্ব জর্জরিত মহান পুরুষের বদলে সাধারণ মানুষ। কাকে নিয়ে তিনি লিখবেন এ প্রশ্নের জবাবে তার উত্তর, যে মানুষ অন্যায় করে পাপে নিমজ্জিত হয়েও যে মানুষ ভালো হওয়ার আকুতিতে ব্যাকুল। সমরেশদার নির্বাচিত মানুষ বা চরিত্র তিনি, অথবা যারা ভালো হওয়ার জন্য একা একা কাঁদেন অথবা আত্মোপলব্ধির যন্ত্রণায় ব্যাকুল। লেখক শুধু তাকেই বেছে নেন। তার ছোট গল্পের মূল চরিত্রগুলো নির্বাচিত হয়েছিল সেই প্রশ্রয়। জীবনের শেষ পাঠে তিনি শিল্পীর স্বাধীনতা নিয়ে আত্মবিশ্লেষণ করতে দ্বিধা করেননি। তিনি জানতে চাইতেন, বুঝতে চাইতেন। প্রতিষ্ঠার শীর্ষে থাকায় আত্মকেন্দ্রিকতার পিছুটানে সাহিত্যের পাটোয়ারিদের লক্ষ্যটাকে দাহন করে তার সৃষ্টির ক্ষমতার অপব্যবহার। তিনি রাজধানীতে আড়ালে থেকেই লেখার দায়িত্ব পালন করতে সম্মত হয়েছিলেন। একদা রাজনীতির কঠিন সংকট পড়ে দক্ষিণবঙ্গের সংগ্রামী আন্দোলনের পথে উৎসর্গিত এক নবীন যুবকের সঙ্গে আলোচনায় প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত তিনি কথা রাখতে পারেননি। হয়তো প্রতিষ্ঠার দাবি পথ আগলে দাঁড়ায় তার জীবনে প্রাতিষ্ঠানিক নির্ভরতায়। তবু একদা অর্জিত সাহস আর বিশ্বাসবোধের কারণে সমরেশদা নিজেকে বদলাবার চেষ্টা করতেন, অথবা বলা যেতে পারে তার মনের কোণে বদলের ভাবনা এসে মাঝে মধ্যে আত্মজিজ্ঞাসার টানে কড়া নাড়া দিত। তাই চরম ব্যস্ততার মধ্যেও পরিচয় সারদ সংখ্যায় আমৃত্যুকাল আদাবের লেখক হঠাৎ এসে ধরা দিতেন। গোপাল হালদার তাই একমাত্র সমরেশ বসুকেই মনে করতেন তার সময়ের একমাত্র জ্যান্ত লেখক। নারায়ণ চৌধুরীরা তাই নিয়ে কম কটূক্তি করতে ছাড়তেন না। কলেজ স্ট্রিট মার্কেটে নবজাতকের সামনে হনহন করে হেঁটে যাওয়ার সঙ্গে সমরেশ প্রয়াণের কিছুকাল আগেই দীর্ঘদেহী নারায়ণদা বলতেন, কি হে সমরেশ এখন কি নিয়ে ঘাটাঘাটি করছে? ইঙ্গিতটা টের পেয়ে খারাপ লাগতো। লেখকের স্ত্রী গৌরী বসুর গানের স্কুল ফাল্গুনির ছাত্র হিসেবে প্রথম থেকেই 20 বছর প্রতি সপ্তাহে গান শিখতে যেতাম। নৈহাটির গানের ভুবনে আজীবন পত্নী গৌরী বসু ছিলেন সঙ্গীতের অহংকার। তার গান শুনে মুগ্ধ ইন্দুবালা দেবী, কণিকা, সুচিত্রা, শান্তিদেব, মায়া সেন। ফাল্গুনির অনুষ্ঠানে তাই হাজির হতেন কালীপদ পাঠক, রামকুমার চট্টোপাধ্যায় ও সুবিনয় রায়। লেখক সমরেশ তার বন্ধু উত্তম কুমারের নিউ আলিপুরের নির্মিত বাসভবনে আমন্ত্রণ পেয়ে বন্ধুপত্নী গৌরীর গান শুনে মুগ্ধ। আমি একসময় লেখকের স্ত্রী গৌরী
বসুকে নিয়ে গিয়েছি দেবব্রত বিশ্বাসের কাছে গিয়েছি আঙ্গুরবালা ও রমেশ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ব্যস্ততম লেখকের তাতে আজীবন প্রশ্রয় ছিল। বয়সে গৌরী ছিলেন লেখকের চেয়ে বছর চারেকের বড়। প্রথম জীবনে অল্প বয়সে পূর্বে বিবাহিতা গৌরী প্রথম স্বামীর দৈনিক অত্যাচারে গৃহত্যাগী ও বিবাহ বিচ্ছিন্না হয়ে পিতা যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গৃহে ফিরে এসে সঙ্গীত শিক্ষায় মন প্রাণ ঢেলে দিয়েছিলেন। ছোট ভাই সোনাদার মাধ্যমে বন্ধু সুরত অর্থাৎ সঙ্গীত শিক্ষায় মন প্রাণ ঢেলে দিয়েছিলেন। ছোট ভাই সোনাদার মাধ্যমে বন্ধু সুরত অর্থাৎ সমরেশ বসুর প্রথম পরিচয় গৌরীর সঙ্গে 17 বছর বয়সে। গৌরীর বয়স তখন 21। সমরেশ গৌরীকে বিয়ে করতে চাইলে অসম্মতি জানান পিতা যোগেন্দ্রনাথ। বেপরোয়া সমরেশ সেই আপত্তি সত্ত্বেও বেকার বাউন্ডুলে অবস্থায় এক বস্ত্রে গৌরীকে নিয়ে ঘোড়ার গাড়িতে চেপে কয়েক মাইল দূরে আতপুরে এক বস্তিতে এসে লেখক প্রথম ঘর সংসার শুরু করেছিলেন। গৌরীর মতো সমরেশ বসুও নিজের পরিবার পরিজন ছেড়ে আসা অসহায় দিশাহীন দুই পাল ছেঁড়া নৌকার সহযাত্রী। ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে সত্য মাস্টারের ব্যবস্থায় প্রথমে ট্রেজার ও পরে ড্রাফটসম্যানের চাকরিটি চলে যায় জেলে ঢোকার সময় 1949 সালে। দেশ তখন স্বাধীন। চাকরি করবার সময় ফাঁকে ফাঁকে সেদিনেই লেখক প্রথম শুরু করেছিলেন তার উপন্যাস নয়নপুরের মাটি। তা ধারাবাহিকভাবে পরিচয় পত্রিকাতেই বেরোচ্ছিল। হঠাৎ কোনো এক অজ্ঞাত কারণে পরিচয় কর্তৃপক্ষ তার ছাপা বন্ধ করে দেয়। জেল থেকে ছাড়া পেয়ে 1951 সালে তার প্রথম উপন্যাস উত্তরঙ্গ বেরোয়। ফলে নয়নপুরের মাটি বেরোয় 1952 সালে, যা তার লেখা প্রথম উপন্যাস হলেও প্রকাশিত দ্বিতীয় উপন্যাস। একই সময় বেরিয়েছিল তার আরও একটি উপন্যাস বিটি রোডের ধারে। উত্তরঙ্গর প্রকাশক ও কিছু সহকর্মী এবং রাজনৈতিক জীবনের সুবার্তি লেখকের 4টি সন্তান ও স্বামী স্ত্রীর সংসারের 6 জনের ভরণ পোষণের জন্য অনাহারের হাত থেকে বাঁচাতে মাসে 150 টাকা করে জেলে বন্দি থাকাকালে আর্থিক সহায়তা পাঠাতেন। জেল থেকে বেরিয়ে আসবার পর তা বন্ধ হয়ে যায়। কিন্তু পরিচয় কর্তৃপক্ষ গোপাল হালদার ও বন্ধু কমরেড সুভাষ মুখোপাধ্যায় এই সময় মাঝে মধ্যে তারপর গল্প লেখার বিনিময়ে 10 টাকা করে সম্মান দক্ষিণা দিতে থাকেন। পার্টি প্রকাশন সংস্থা ন্যাশনাল বুক এজেন্সিকে সমরেশ তখন তার সমস্ত লেখার শতের বিনিময়ে মাসে মাসে 250 টাকা প্রার্থনা করলেও তা অনুমোদন পায়নি। ভারতীয় সাহিত্যকার পুস্তকমালা 250 টাকা প্রার্থনা করলেও তা অনুমোদন পায়নি। পরবর্তী পর্যায়ে লেখকের কপাল খুলে গেল। সারাদিন রাত পরিশ্রম করে আতপুরে বস্তির ঘরে পার্টির কাজ, পোস্টার লেখা, ট্রেড ইউনিয়নের সংগঠন সবকিছু সামলেও পরপর প্রকাশিত হয়েছিল লেখকের শ্রীমতী ক্যাফে, গঙ্গা, অমৃত কুম্ভের সন্ধানে, ত্রিধারা ইত্যাদি। মুম্বাই থেকে অমৃত কুম্ভের সন্ধানে ছবির চিত্রশত বাবদ পরিচালক বিমল রায় 5000 টাকার একটি চেক সাগ্রহে নৈহাটির বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়াতে সেই টাকায় নিজের দাদা প্রমথনাথ বসুর কাছ থেকে কেনা জমিতে আতপুর ছেড়ে পাকাপাকিভাবে নৈহাটি স্টেশন সংলগ্ন পাকা বাড়ি তৈরির তিনি পরিকল্পনা করেছিলেন। গঙ্গা ছবির জন্য পরিচালক রাজেন তরফদারের মাধ্যমে লেখক টাকা পাওয়ায় একতলায় পাকা ঘর, রান্নাঘর ইত্যাদি প্রথম তৈরির ভাবনা বাস্তবে পরিণত হয়। একই সময় লেখক পেয়েছিলেন কুহক ও বাঘিনী ও অপরিচিত লেখার জন্য
চিত্রনাট্য শতের টাকা। তারপর কাছাকাছি লেখেন ৭৮ দিন পরে তিন ভুবনের পরে ও ছুটির ফাঁদের সহ অন্যান্য কাহিনীর জন্য ক্রমবর্ধমান আর্থিক সুযোগ। দোতলায় তা দিয়ে তৈরি হলো লেখকের বিশাল ঘর, দুই ছেলের জন্য আরো দুটি ঘর এবং চিলেকোঠার লেখকের গ্রীষ্মের দুপুরে বিশ্রাম ও লেখালেখির ঘর ইত্যাদি। সেই পর্বে বাড়িঘর সবই নির্মিত হচ্ছিল স্ত্রী গৌরী বসুর তদারকিতে। আমার কাজ তখন নিয়মিত সেই পরিবারে আসা যাওয়া, মাঝে মধ্যে থাকা খাওয়া। সমরেশদার লেখার কিস্তি দেশ পত্রিকায় সাগরময় ঘোষের হাতে পৌঁছে দেওয়া ইত্যাদি। কলকাতায় এজি বেঙ্গলে চাকরির সুবাদে আমায় তার অনুরোধ বা আদেশেই লেখা পৌঁছে দিয়ে আসতাম পরিচয়, বিংশ শতাব্দী প্রসাদ ও অন্যান্য জায়গায়। কলকাতায় পার্ক সার্কাসে, তারও আগে বালিগঞ্জ স্টেশন লাগোয়া জ্যোতির্ময় বসুর ডেরায় অথবা পরে ৪ নম্বর লোয়ার রডেন গেটে ত্রিমূর্তির তেতলায় ২৬A ফ্ল্যাটের স্থানান্তরিত হওয়ার পর দেখা সাক্ষাৎ কমে যেতে থাকে। সেখানে তরুণী ভার্যা আর পঞ্চম সন্তানের আগমনে নৈহাটির বাড়িতে তুলনায় তার দেখা কমই পাওয়া যেত। তবু ফোন পেলেই চলে যেতাম আকাশবাণীতে তার গল্পের রেকর্ডিং এর দিনে। কোনোদিন আবার অফিসের অ্যাকাউন্টেন্ট জেনারেল, গল্পকার, সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক লেখক কিশোরীচরণ দাসকে নিয়ে তার 12 সার্কাস মার্কেট রেঞ্জের ফ্ল্যাটের দোতলায়, কখনো বা এজি বেঙ্গলে ট্রেজারি বিল্ডিং ইনস্টিটিউটের সেমিনারে তার বিবর উপন্যাস নিয়ে আয়োজিত সেমিনারে, এখানে ওখানে নানা বিতর্ক সভায়। লেখকের জীবনে মধ্যভাগে অতিরিক্ত পরিশ্রম ও অনিয়মের কারণে স্বাস্থ্য ভাঙনের আশঙ্কা দেখা দেয়। প্রতিষ্ঠার শীর্ষে তার তখন অর্থের প্রাচুর্য ও খ্যাতির আধিক্য অলক্ষ্যে হাত ধরাধরি করে ধরা দেয় প্রবল হাই প্রেশার আর সুগারের আক্রমণ। লেখক সমরেশের জীবনে এর ফলে ক্রমশ বিপর্যয় নেমে আসে। অতিরিক্ত পানাশক্তি ও বিপর্যস্ত বেসামাল চলাফেরায় এবং ঈর্ষাকাতর কয়েকজন লেখক বন্ধুদের নানা অছিলায় ক্রমশ এই পরিশ্রমী লেখককে প্রায় পর্যুদস্ত করে তোলে। প্রথমা স্ত্রী গৌরী মানসিকভাবে তখন প্রায় একাকিত্বের শিকার হয়ে ভেসে থাকতেন গানের অশ্রু জলে। একদা প্রেমিক ও স্বামী প্রাণাধিক লেখককে ছেড়ে গৌরী বসু একদিন নিজের চিকিৎসক পুত্রের দক্ষিণ কলকাতার রিপোজ নার্সিং হোমে মাত্র ৬১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অনুপস্থিতিতে গৌরী দেবীর ছোট বোন অর্থাৎ দ্বিতীয় স্ত্রীর প্রায় যোগ্যতাবিহীন উপস্থিতি লেখক জীবনে যেন কোনো কাজই এলো না। লেখক বাধ্য হয়ে নিঃশব্দ আত্মসমীক্ষায় মেতে উঠতে চাইলেন। আড়ালি হয়ে উঠল তার একমাত্র আশ্রয়। প্রতিদিনই প্রায় তারপর একটানা ৭ বছর অসুস্থতার সঙ্গে ঘর সংসার আর লেখার টানে অমানসিক পরিশ্রম চলতে থাকে। ভুবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী তখন জানকী বল্লভ পট্টনায়ক। তিনি নিজেও ছিলেন সাহিত্য অনুরাগী। মুখ্যমন্ত্রীর বাসনা ভুবনেশ্বর বইমেলা যেন লেখক সমরেশ বসু সেই বইমেলার উদ্বোধন করে। ছেলের বন্ধু ডাক্তার কল্যাণকে সঙ্গী করে বিমানে ভুবনেশ্বর গিয়ে সেই বইমেলার উদ্বোধন করে পরের দিনই কলকাতায় ফিরে এসে লেখক পুনরায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 11ই মার্চ শুক্রবার 1988 সকাল 11টা নাগাদ প্রবলভাবে দেখা দিল সমরেশের পুরনো শ্বাসকষ্ট। বাধ্য হয়ে তাকে স্থানান্তরিত করা হলো কলকাতার বেলভিউ নার্সিং হোমে। সারাদিন কাটল সকলের প্রবল উৎকণ্ঠায়।
পরের দিন 12ই মার্চ শনিবার বিকেল 4:30 কালজয়ী লেখক সমরেশের জীবনদীপ নিভে যাওয়ার আগে হঠাৎ তার এক আপনজনকে অস্ফুট গলায় ইশারায় কাছে ডেকে একবার শুধু উচ্চারণ করলেন, তরি বুঝি ডুবে যায়, আমি আর বাইতে পারলাম না। লেখকের সম্প্রতি কালজয়ী সৃষ্টি দেখি নাই ফিরে ধারাবাহিকতার অসমাপ্ত শেষ কিস্তিটি ততক্ষণে সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদকের কাছে, তখন শুধু সেটি প্রকাশের অপেক্ষায়। 12ই মার্চ দোলযাত্রা দিন, সেদিন একটানা হাঁপানির কষ্ট, তবু শীতের বিদায় প্রভাতের ইশারায় সেদিনও বেলভিউর গাছের আশ্রয় পাখিরা যথারীতি ডেকে উঠল, কিন্তু কোথায় পাবো তারে? সারাদিন শুধু পুনরায় হাত নিষ্পিস কাগজ কলমের অনুসন্ধানে অপেক্ষায় কাটল তার। বিকেল 4:30 পর শ্রীমান সুরতনাথ বসুর অপেক্ষা করা যেন আর সইল না। দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ল লেখক সমরেশ বসু আর নেই। হিসেব মতো বেপরোয়া দুঃসাহসী সেই লেখকের বয়স মাত্র 64। প্রয়াণের পর বেলভিউ থেকে প্রয়াত সমরেশ বসুর মরদেহ নিয়ে যাওয়া হলো কলকাতায় লেখকের নিজস্ব রডেন স্ট্রিটের ফ্ল্যাটে। সারা রাত সেখানে অপেক্ষারত লেখক তার অন্তিম যাত্রার অপেক্ষায়। রাতভর কলকাতায় তার অনুরাগী পাঠক সমাজ, পত্রপত্রিকা ও মিডিয়ার লোকজনের শুধু তাকে শেষবারের মতো দর্শনের আশায় সেখানে ভিড় করে আছে। তারা জানেন এই হাত থেকে মাত্র 4 দশকে বাংলা সাহিত্যকে উপহার দিয়ে গেলেন 128টি উপন্যাস, 31টি কালকুট স্বাক্ষর খচিত ভ্রমণ কাহিনী, 80টি অতুলনীয় ছোট গল্পের সম্ভার, 13টি বিভিন্ন বিষয়ক আলোচনা, 4টি প্রবন্ধ, 1টি কবিতা ও 9টি গল্প সংকলন এবং ভ্রমর ছদ্মনামে লেখা 8টি অতিরিক্ত উপন্যাস। কিশোর সাহিত্যে 42টি গোগোল নামাঙ্কিত রচনা এবং রম্য রচনা ইত্যাদি সেই তালিকায় সংযোজিত হওয়ার কথা। 13ই মার্চ রবিবার লেখকের অন্তিম যাত্রা শুরু রডেন স্ট্রিটের ফ্ল্যাট ছেড়ে তার নৈহাটির বাড়িতে। লেখকের ইচ্ছে অনুযায়ী নৈহাটির নারকেল বাগানের বাড়ি হয়ে তার সেই যাত্রার সমাপ্তি হবে নৈহাটির মুক্তারপুর ঘাটে। সেখানে চিত্রার আলিঙ্গনে মিশে আছেন জন্মদাত্রী জননী সুরবালা দেব বসু আর জীবনের সুখ দুঃখের সহযাত্রী প্রেমিকা গৌরী বসু। শহর কলকাতার সীমানা ছাড়বার পর শোক মিছিলে এয়ারপোর্ট লাগোয়া উত্তর 24 পরগনার দ্বার প্রান্তে পৌঁছলে কলকাতা পুলিশের পক্ষ থেকে নিস্পন্দ লেখক সমরেশ বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারিভাবে গান স্যালুট দেওয়ার ব্যবস্থা হয়। বিউগলে বেজে ওঠে বিদায় বেলার অন্তিম সুর। পুষ্পসজ্জায় সজ্জিত লেখকের প্রাণহীন দেহখানি উত্তরমুখ রাস্তা ধরে তারপর এগোতে থাকে নৈহাটির দিকে। রবিবার ছুটির দিন। স্বেচ্ছায় নৈহাটির সমস্ত স্তরের মানুষ, নরনারীরা নির্বিশেষে দাঁড়িয়ে রাস্তার দুপাশে। দোকানপাট সব বন্ধ রাখা হয়েছে। কে নেই সেখানে? শিল্পী, লেখক, কবি, নাট্যকার, অধ্যাপক, পত্রপত্রিকার সাহিত্য পাগল মানুষজন। গঙ্গার ওপার থেকে দলে দলে ছুটে এসেছিলেন সমরেশ প্রিয় নানা বয়সী সাহিত্য প্রিয় মানুষজন। নৈহাটি শ্রমিক, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, যাদের ঘিরে লেখকের অসাধারণ সাহিত্য সৃষ্টি সম্ভব হয়েছিল এতকাল। সেই সব পাত্রপাত্রীরা হাতে মালা নিয়ে দাঁড়িয়ে তখন তার আগমনের প্রতীক্ষায়। অবশেষে এলো সেই অন্তিম প্রহর। গৌরীবিহীন বাসগৃহে কামিনী ফুলের মঞ্চের নিচে উঠোনে তাকে রাখা হলো। বেলা প্রায় 2টো। মরদেহ নিয়ে ঘিরে শোকাহত সমরেশ প্রিয় অসংখ্য মানুষজন আজীবন সংগ্রামের ঠিকানা থেকে শোক মিছিল সহ
অদূরে নৈহাটি পৌরসভা প্রাঙ্গণে এলেন। সামান্য বিরতি শেষে পুনরায় যাত্রা শুরু। এবার সত্যিই যেন রাজার দুলাল ফুলের সজ্জায় ঢাকা হয়ে যাবে। স্টেশনের গা ঘেঁষে দক্ষিণ ঘোষপাড়া রোড হয়ে অচঞ্চল রোদে শেষ শীতের বাতাস ঠেলে মুক্তারপুর ঘাটের ঠিকানায়। একটু পরেই তাকে তোলা হবে চিতার সজ্জায়। নিচু হয়ে সমরেশদার পার্থিব প্রাণহীন দেহের চরণ স্পর্শ করে প্রণাম করলাম। এরপরেই অকস্মাৎ চিতার আগুন স্পর্শ করল লেখক কালকুটকে। তাকে ঘিরে থাকা সন্তান সন্ততি ও আপনজনের দিকে একবার তাকিয়েও দেখবার সুযোগ পেলেন না তিনি। হাত জোর করে মনে মনে বললাম, বিদায় হে কালকুট, বিদায়। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে দুপুর 1:37। নিয়ে নিচ্ছি সংবাদ বিরতি। আমি আবার আসবো দুপুর 2:30 থেকে 3:30 অবধি। আমরা আজ 1 ঘন্টায় পড়ব অমৃত কুম্ভের সন্ধানে সমরেশ। এটি লিখেছেন সুমন চট্টোপাধ্যায়। আপনারা দেখতে থাকুন কৃত্তিবাসের সমরেশ যাত্রা। বিরতির পর ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন।